যে কালীঘাটের কাকুর ভয়েস মিলে গেল, একটা রহস্য উন্মোচিত হলো। কি হলো কোর্টে? সাধারণ মানুষ জানতে চাই, কোর্টে কে ধেড়ে ইঁদুর কে মাথা, কবে ধরা পড়বে? যে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, গোটা ক্যাবিনেটটা জেলের অভ্যন্তরে যান। ইডি বললেন, যা বললেন কোর্টের অভ্যন্তরে, যে যেটা সাসপেক্ট করছিলাম আমরা সেটাই মিলেছে। মানে এই কথাটার মানে কোট আন কোট কেউ বুঝতে পারছেন না। যে জেলে যাবেন সে তৈরি থাকুন বা না থাকুন, জেলে তাকে যেতেই হবে। অপেক্ষা করুন, নিশ্চিতভাবেই পার্থ চট্টোপাধ্যায় যেভাবে গেছে আপনাকেও সেভাবে যেতে হবে। যে যে কর্মকাণ্ড করেছেন তার জন্য আপনাকে জেলে যেতেই হবে। দুর্ভাগ্য হলো সেই সময় চুরি করার সময় আপনার ভোট মনে পড়েনি, আর আজকে যখন তার শাস্তি পাচ্ছেন তখন মনে পড়ছে ভোট এসছে। কালীঘাটের কাকুর ভয়েস মিলে গেছে রীতিমতো, দেখা যাচ্ছে সবাই বলছেন এই মুহূর্তে নাকি প্রেসার বাড়ছে। কার বলছে সেটা আমি বলবো না। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, তার সাথে কথা বলবো। বলছি প্রেসার বাড়ছে গোটা রাজ্যের সেই সমস্ত মানুষদের প্রেসার বাড়ছে যারা দুর্নীতি করেছেন। দেখুন, অলরেডি আদালত এসএসসি মামলায় বলে দিয়েছেন যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার সঙ্গে যারা যুক্ত ছিলেন, সিবিআই চাইলে তাদের প্রত্যেককে কাস্টডিতে নিতে পারে। খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ক্যাবিনেট মেমোরেন্ডামের মাধ্যমে ক্যাবিনেট ডিসিশন হয়েছে, তারপরে নোটিফিকেশন হয়েছে সাবসিকুয়েন্টলি, যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছেন গোটা ক্যাবিনেট, ফলে গোটা ক্যাবিনেট কাস্টডিতে যাওয়ার সম্ভাবনা। দ্বিতীয় হচ্ছে, এই যে ইডি যে প্রেস রিলিজ করেছিল, সেই প্রেস রিলিজে দেখেছেন প্রাইমারি রিক্রুটমেন্ট স্কিমে লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র, এই তিনটে বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুজন ব্যক্তি, একটি কোম্পানি। এই কোম্পানিটির এই যে ডুবিয়াস ট্রানজাকশনের সঙ্গে যুক্ত ছিল সেটাও ইডি বলেছিল। ফলে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে এই সুজয় কৃষ্ণ ভদ্র একটি কোম্পানির সিও ছিলেন। একটি কোম্পানির সিও এর সঙ্গে সিইওর কথাবার্তা হবে, এটাও স্বাভাবিক। সেই সিইওর সাথে অন্য ব্যক্তিরও কথাবার্তা হতে পারে, কিন্তু ইডি এই যে প্রসিড অফ ক্রাইম সেটাকে অ্যাসার্টেন করার জন্য তার যে কণ্ঠস্বরের নমুনা নিয়েছিলেন, সেই কণ্ঠস্বরের নমুনা যে তাদের পক্ষে গেছে সেটা ইডি আজকে আদালতে জানিয়েছে। ইডি একথাও জানিয়েছেন যে 134 কোটি টাকা অলরেডি প্রসিড অফ ক্রাইম হিসাবে অলরেডি অ্যাডজুডিকেটিং অথরিটির দ্বারা অ্যাডজুডিকেটেড। আরো বেশ কিছু সম্পদ এখনো অ্যাডজুডিকেশনের জন্য এখনো অ্যাডজুডিকেটিং অথরিটির সামনে পেন্ডিং। ফলে বুঝতেই পারছেন যে প্রতি মুহূর্তে প্রসিড অফ ক্রাইমের পরিমাণ বাড়ছে, ফলে অনেকের হৃদস্পন্দন সেটা বাড়ছে। বুঝতেই পারছেন যে আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায় নয়, অনেকদিন আগেই আপনার চ্যানেলে বলেছিলাম যে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, গোটা ক্যাবিনেটটা জেলের অভ্যন্তরে যান। বিচারপতি যাদেরকে নিয়োগ করা হচ্ছে সব বিজেপির লোক। দেখুন, বিচারপতি নিয়োগের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। কলেজিয়ামের মাধ্যমে বিচারপতিরা নিয়োগ পান এখন বর্তমানে। ফলে সেই পদ্ধতিতে কিন্তু অনেকের ভূমিকা থাকে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি এই পদ্ধতি সম্পর্কে আগে ওয়াকিবহাল হন, তারপরে আপনি এই সম্পর্কে মন্তব্য করবেন। উনি এই পদ্ধতি সম্পর্কে আমার ধারণা যে খুব বেশি ওয়াকিবহাল হয়তো বা নন। আমি ফিরদৌসটা বলছি, এই যে কালীঘাটের কাকুর ভয়েস মিলে গেল, একটা রহস্য উন্মোচিত হলো। কি হলো কোর্টে? সাধারণ মানুষ জানতে চাই কোর্টের মধ্যে কি হলো। আজকে দেখুন, আমি নির্দিষ্টভাবে আদালতে বলেছিলাম যে ইডি যে প্রেস রিলিজ করেছিল, সেই প্রেস রিলিজে যে তিনটে নাম ছিল, লিপস অ্যান্ড বাউন্স, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র, তাদের সম্পর্কে ইডি কি তথ্য দিচ্ছে। আজকে ইডি আদালতে রিপোর্ট দাখিল করেছে, ভবিষ্যতে আবার রিপোর্ট দাখিল করতে বলেছে। আমরা মনে করি দ্রুততার সঙ্গে এই তদন্ত শেষ হয়ে এই যে সমস্ত নামগুলো উঠে আসছে, সেই প্রতিটি নাম যাতে এই যে ডুবিয়াস ট্রানজাকশনে যুক্ত থাকলে কতটা ডুবিয়াস ট্রানজাকশনে সেগুলো সবটা আনাতে হওয়া উচিত। আমি বলছি ইডি বলেছিল, ইডি বললেন, যা বললেন কোর্টের অভ্যন্তরে, যে যেটা সাসপেক্ট করছিলাম আমরা সেটাই মিলেছে। মানে এই কথাটার মানে কোট আন কোট কেউ বুঝতে পারছেন না। বোঝার তো কিছু কারণ নেই। ইডি যে কণ্ঠস্বর, সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বরটি সিএফএসএল এ পাঠিয়েছিলেন, সেই কণ্ঠস্বর মিলে গেছে খুব স্বাভাবিকভাবে। এবার পরবর্তী কণ্ঠস্বর মিলিয়ে যাওয়ার পর কার সঙ্গে সেই কণ্ঠস্বর ছিল, কি কণ্ঠস্বর ছিল, সেই পুরো বিষয়টি আদালত রিপোর্ট আকারে পরবর্তী সময় নিশ্চিতভাবে তারা দাখিল করবেন। এবং সেই কণ্ঠস্বরের নমুনার বিষয়ে রিপোর্ট দাখিল করার কথা ছিল, আজকে সেটা দাখিল করে বলেছেন হ্যাঁ নমুনা মিলে গেছে। এটা আদালতে ইডি মুখ বন্ধ খামে দেন খুব স্বাভাবিকভাবে। যেহেতু আমি পিটিশনার পক্ষের আইনজীবী, মুখ বন্ধ খামে যেহেতু ইডি শুধুমাত্র বিচারপতিকে দেন, খুব স্বাভাবিকভাবেই তার অ্যাক্সেস থাকার কথা নয়। কিন্তু খুব যুক্তিসঙ্গত ভাবেই বোঝা যায় যে একটা কোম্পানির সিইওর সঙ্গে সিইওর কথা হবে, সেটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। ফলে সেই কণ্ঠস্বর নাকি অন্য কারোর সঙ্গে কণ্ঠস্বর, সেটা
ইডি বলতে পারবেন। কিন্তু একটা কথা পরিষ্কার, ইডি যে প্রেস রিলিজ করেছিল সেটা সকলের জন্য অ্যাভেলেবল। ফলে সেই প্রেস রিলিজ থেকে যে 3টে ক্যারেক্টার আসছে এবং যে সম্পত্তির অ্যাটাচমেন্ট হয়েছে, যেটা প্রসিড অফ ক্রাইম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, পুরোটাই এই আনাত হচ্ছে যে এই নিয়োগ দুর্নীতিতে অনেকটি টাকা ইনভলভ এবং সেটি বেশ কিছুটা অংশ উন্মোচিত হয়েছে, ভবিষ্যতে আরো বেশি উন্মোচিত হবে। আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছে কার সাথে কণ্ঠস্বর ছিল, তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানলেন কি করে কার সাথে কণ্ঠস্বর ছিলেন? তিনি প্রকাশ্যে প্রেসকে বলছেন। দেখুন, ইডি তো তার তদন্ত সমস্ত তথ্য প্রেস রিলিজ করে জানিয়ে দেবেন তা তো হতে পারে না, তাহলে তদন্ত করার মানেই হয় না। তদন্তের তদন্তের যদি কারো তদন্ত সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে, তিনি জানবেন যে তদন্তের সব তথ্য যদি জানিয়ে দেওয়া হয় তাহলে তদন্ত করার মানেই হয় না। তদন্তের খুব স্বাভাবিকভাবেই তদন্ত করা হয় অতি সন্তর্পণে, তার এন্ড রেজাল্টটা দেখতে যায়। আমরা চাই এন্ড রেজাল্টটা দ্রুততার সঙ্গে দেখতে। আমি বলছি কে ঢেরে ইঁদুর কে মাথা, কবে ধরা পড়বে? সেটার জন্য আমিও অপেক্ষা করছি, আপনিও অপেক্ষা করছেন, গোটা রাজ্যবাসী অপেক্ষা করছে। সবাই বুঝতে পারছেন ধীরেন্দ্রকে এই যে সুপার নিউমেরিক পোস্ট যারা তৈরি করেছিলেন তারাই হচ্ছে ধীরেন্দ্র। অপেক্ষা করুন, আদালত তো রায় দিয়েছে, নিশ্চিতভাবেই রায়ের এক্সিকিউশন খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। মুখ্যমন্ত্রী বলছে এই রায় বেআইনি, এই রায় কঠোর, এই রায় বেআইনি, এই রায় রীতিমতো রাজনৈতিক বিচার। এই বিচার যেটা হয়েছে তাতে যদি আমাকে জেলে পাঠান তার জন্য আমি তৈরি আছি। জেলে এমনি ওনাকে যেতে হবে, উনি তৈরি থাকুন বা না থাকুন, যে জেলে যাবেন সে তৈরি থাকুন বা না থাকুন, জেলে তাকে যেতেই হবে। অপেক্ষা করুন, নিশ্চিতভাবেই পার্থ চট্টোপাধ্যায় যেভাবে গেছে আপনাকেও সেভাবে যেতে হবে। যে যে কর্মকাণ্ড করেছেন তার জন্য আপনাকে জেলে যেতেই হবে। কি ব্যাপারটা কি, মানে এই তো বিচারটা তো এখন রাজনৈতিক বিচার হয়ে যাচ্ছে, না মন্দির না মসজিদ, মুখ্যমন্ত্রী বলছে এটা রাজনৈতিক বিচার। দেখুন, উনি সেটা ভাবতে পারেন, তার কারণ উনি চান যে এই বিচার ব্যবস্থা সেটা পঙ্গু হয়ে যাক। আর বিচার ব্যবস্থা যদি পঙ্গু হয়ে যায় তাহলে সব থেকে বেশি সাফার করবেন তারাই যারা এই ডেমোক্রেসির সব থেকে বড় বেনিফিশিয়ারি, বিগেস্ট বেনিফিশিয়ারি। দেখুন, ডেমোক্রেসির বিগেস্ট বেনিফিশিয়ারি কারা? যারা এই ধরুন মুখ্যমন্ত্রী হচ্ছেন, প্রধানমন্ত্রী হচ্ছেন, দে আর দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি। যদি এই জনগণের যে সেফটি ভাল্ব, জনগণের যদি ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়, সেটা প্রশমনের সেফটি ভাল্ব কি? তার সেফটি ভাল্ব হচ্ছে ওই বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থাকে যদি সেফ না রাখেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের যদি আস্থা কমিয়ে দেন, তাহলে মানুষ কিন্তু আলটিমেটলি আপনার উপর হামলা করবে, আপনার উপর হামলিয়ে পড়বে। কারণ যদি গণতন্ত্রের একটি স্তম্ভ যদি দুর্বল হয়ে যায় তাহলে অপর দুটি স্তম্ভের উপর চাপ আসতে বাধ্য। একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি, আপনি বলুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন, সবার রাজনৈতিক পরিচয় অনেকেরই জানা যে আপনারা বাম সমর্থক, মানে আপনারা বাম নেতৃত্ব। তো সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে বিজেপি দ্বারা আপনারা পরিচালিত হচ্ছেন, একটু খোলসা করে বলুন না কিভাবে পরিচালিত? না, সেটা দেখুন, উনি আসলে ওনার কিছু আরএসএস এর এজেন্ডা আছে। আরএসএস এর এজেন্ডা ফুলফিল করার জন্য ওনাকে এই সমস্ত কথা বলতে হবে। দেখুন, এই মামলাকারী, এই যে ধরুন শেতাবুদ্দিন, নাসরিন খাতুন, আব্দুল গনি আনসারী, যারা মামলাকারী আপনারা প্রত্যেকেই জানেন তাদের নাম। তারা কোনোদিন বিজেপি ছিলেন না, না বিজেপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক না, ইভেন তাদের রাজনীতির সঙ্গেও অনেকের কোনো সম্পৃক্ততা নেই, বা ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেও পারে রাজনীতিতে, নাও করতে পারে। আমি তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে একেবারে মানে আমার মক্কেল তার কি রাজনীতি পরিচয় এটা এটা আমার কাছে কোনো মাইনে রাখে নাকি? একদমই না। কিন্তু সেই রাজনৈতিক একটা পরিচয় দিয়ে এই বিচার ব্যবস্থাকে রাজনীতির একটা মোড়ক দিয়ে বিচার ব্যবস্থাকে কলুষিত করতে চাইছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক। কল্যাণ ব্যানার্জি বলছেন 2 মিনিটে স্টে নিয়ে আসুন। দেখুন, এর আগেও অনেকবার গেছেন, কল্যাণবাবু নিজে গেছেন, আর কল্যাণবাবু একটা পক্ষের হয়ে অ্যাপিয়ার করেন। তিনি তার মামলাকারীর যে পক্ষ ছিলেন, তার যে মক্কেল ছিলেন তাদের কথা বলবেন, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। তিনি যাদের হয়ে মামলায় অ্যাপিয়ার করেছিলেন তাদের পক্ষে থেকে কথা বলবেন, সেটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখি না। এবং সুপ্রিম কোর্টে যাওয়াটা একটা আইনসঙ্গত অধিকার, তারা অধিকার এক্সারসাইজ করবেন, তারা তাদের বক্তব্য রাখবেন, আমরা আমাদের বক্তব্য রাখবো। এই উভয় বক্তব্যের মধ্যে সুপ্রিম কোর্ট যেটা গ্রহণযোগ্য বক্তব্য মনে করবে তার পরিপ্রেক্ষিতে রায় দেবে। আমরা তো সবসময় বলি, আমরা দেখুন একটা কথা বলি, আজকে দেখছেন যে এই মামলাতে এই রেজাল্ট এসছে, অনেকের এই রায় পছন্দ নয়, তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আমরা কখনো কখনো অনেক সময় আমাদেরও অনেক রায় পছন্দ হয় না, তাই বলে কি আমরা বিচারপতিদের গালাগালি করি বা বিচারালয়কে কোনোভাবে কলুষিত করার চেষ্টা করি? না, করি না, এটা উচিত নয়। যদি আসলে দেখুন, আপনাকে এই যুক্তিসঙ্গতভাবে এই পদ্ধতিতে বুঝতে হবে, সেটা যদি বোঝেন তাহলে কখনো এই গালাগালি করতে হয় না। মুখ্যমন্ত্রী ব্যবহার করেন না, তার বাড়ির আশেপাশে যে পুলিশ আধিকারিকরা থাকেন, পুলিশ কর্মীরা থাকেন,
তারা কাদের কোন মাইনে পায়? এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয়। মুখ্যমন্ত্রী বলুন তাদের ছেড়ে দেবেন? দেখুন, সরকারি কাজ মানে কি জনগণের কাজ, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে বিচারপতিদের নিয়ে এত নিম্ন রুচির আক্রমণ, এটা একেবারে আমার কোনো ভাষা নেই এর নিন্দা করার। সত্যি সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি এই নিন্দা। যাই করুন আপনারা, আমাকে জেলে পাঠিয়ে দিন, তবু আমি 26,000-এর পাশে থাকবো, সাধারণ মানুষের পাশে থাকবো। আপনি যদি 26,000-এর পাশে থাকতেন তাহলে সেদিনই বলা উচিত ছিল যে অযোগ্যদের পাশে আমি নেই। কিন্তু দুর্ভাগ্য হলো আপনি বলেছিলেন একজনেরও চাকরি যাবে না। আপনি তো সাদা খাতার মাস্টারদের পাশে ছিলেন বলে আজকে যারা খাতা ভর্তি করে দিয়ে এসছে তারা আজকে এই অসুবিধায় পড়েছে। আপনি যদি সেদিন বলে দিতেন যে আমি সাদা খাতার মাস্টারদের পাশে নেই, তাহলে আজকে এই দিনও দেখতে হতো না। আপনি যদি স্টেট, এসএসসি এবং বোর্ড তারা যদি ডিফারেন্সিয়েট করে দিত যে কে যোগ্য কে অযোগ্য, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আপনারা যদি এই অযোগ্যদের ঘাট চেপে ধরে বের করে দিতেন তাহলে এই দিন দেখতে হতো না। বারবার বিচারপতিরা বলেছেন যে কে যোগ্য কে অযোগ্য আইডেন্টিফাই করে দাও। বারবার বিচারপতিরা বলেছে সংবিধান বহির্ভূত কাজ করো না, কিন্তু সংবিধান বহির্ভূত কাজ করবেন। কঠোর হয় তো হবেই। আপনি যদি কঠোরতম কাজ করেন, খারাপ কাজ করেন, কঠোরতাই হবে। যদি কেউ খুন করে খুনের শাস্তি পাবে, যদি কেউ ধর্ষণ করে ধর্ষণের শাস্তি পাবে। ফলে যদি আপনি যদি খারাপ কাজ করেন, কঠিনতম খারাপ কাজ করেন, তাহলে কঠোরতম রায় হবে। আগে আগে এইরকম রায় দেখুন, রাজনৈতিক রং দেখতে পাচ্ছেন। উনি বোধহয় জানেন না যে সুপ্রিম কোর্টের উপর এত ভরসা রাখছেন না, যে সুপ্রিম কোর্ট বলছেন আমি সুপ্রিম কোর্টে যাবো, এবং গেছেনও। সেই সুপ্রিম কোর্টই বলে দিয়েছিল 9th নভেম্বর 2023 যে 6 মাসের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই যে বিচার, সেই বিচার সম্পূর্ণ করতে হবে। মাননীয় বিচারপতিদ্বয় এই 6 মাসের মধ্যেই এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে রায় প্রদান করেছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক মাননীয় বিচারপতিদ্বয় সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই রায়টি দিয়েছেন। কোনো সময় নষ্ট করেননি, একেবারে উইদিন 6 মান্থ। এখন তার মধ্যে ভোট পড়তে পারে, অন্য কিছু পড়তে পারে। যখন চুরি করেছিলেন তখন মনে পড়েনি যে ভোট আসবে, ঈদ আসবে, দুর্গাপুজো আসবে, তখন মনে করেনি? তখন যদি মনে পড়তো তাহলে আজকে এই ভোট, ঈদ, দুর্গাপুজোর চিন্তা করতে হতো না। দুর্ভাগ্য হলো সেই সময় চুরি করার সময় আপনার ভোট মনে পড়েনি, আর আজকে যখন তার শাস্তি পাচ্ছেন তখন মনে পড়ছে ভোট এসছে।